ইচ্ছে হঠাৎই থেমে যায়, চোখে একরাশ অস্বস্তি নিয়ে বলে, আমার ক্ষুধা নেই বড় মা। হৈমন্তী মুখ শক্ত করে এবার সোজাসুজি ধমকের সুরে বলে ওঠে, তোর ক্ষুধা নেই, তবে আমার নাতি নাতনির ক্ষুধা লেগেছে। চুপচাপ খা করতো, ইচ্ছে কথা বাড়াস না। ইচ্ছে প্রথমে মুখ ঘুরিয়ে নেয়, ঠোঁট চেপে রাখে কিছুক্ষণের জন্য, যেন নিজের আবেগ আটকে রাখতে চাইছে। তারপর হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, বড় মা কি শুরু করেছো বলো তো? কাল থেকে আমাকে তোমরা খাওয়ার উপরে রেখেছো শুধু। গলায় চাপা অভিমানের স্বর স্পষ্ট হলেও চোখে যেন একরাশ লজ্জা। হাতে পেটে নামিয়ে রাখে, নিঃশব্দেই শ্বাস নেয়। তারপর নিচু গলায় আরো বলে, ওরা তো এখনো ছোট, ওদের ক্ষুধা লাগেনি, এমন জোর করে খাওয়ানোর কি দরকার? এত কথা কেন বলিস ইচ্ছে? তুই এখনো ছোট আছিস, কি বলছিস এসবে? চুপ করে শুধু খেতে থাক, রাখবি না আমায়। হৈমন্তীর দৃঢ় কণ্ঠে কথাগুলো বেরিয়ে আসে, তবে তাতে একরকম স্নেহ লুকানো। ইচ্ছে তার বড় মার চোখের দিকে এক ঝলক তাকায়, তারপর কিছু না বলে মুখ নামিয়ে নেয় প্লেটের দিকে। গাল ফুলে উঠেছে অভিমানে, কিন্তু কিছু না বলে খাবার তুলে নেয় সে মুখে, আর নিজের অস্বস্তিটুকু গিলে ফেলতে চেষ্টা করে। ঈশিতা পাশে বসেছিল, হঠাৎই রাগে মুখ গোমরা করে বলে ফেলে, শুধু তাওসিন আপু আর ইচ্ছেকেই খাও, আমি তো কেউ নাই বাসার। ঈশিতার অভিমান যেন ঠিকরে বেরোয়। হৈমন্তী মেয়ের কথাই হেসে ওঠে, তারপর প্লেটে আরেকটু তরকারি তুলে নিয়ে বলে, হিংসুটে তো ছিলি না ইস্যু, আমার দুই মেয়ে খাওয়ানো দেখে এখন হিংসে করছিস? আয় হাকর। ঈশিতা মুখ ভার করেছিল, তবে মায়ের হাসি দেখে হেসে ফেলে। তারপর আবার চুপি চুপি চুপচাপ খেতে শুরু করে। রুহি এতক্ষণে কিছুই বলেনি, মুখটা কুঁচকে বসেছিল। হঠাৎ চোখে পানি নিয়ে বলে ফেলে, আর আমি আমার কেউ খাওয়ার না দেয় না কেন? এবার হৈমন্তী উঠে গিয়ে কান্নারত মেয়েটার মুখে নিজ হাতে খাবার তুলে দেয়। রোহিত চোখের পানি শুকিয়ে যায়, মুখে তৃপ্তির হাসি। বাড়ির ভিতরে এমন শান্ত দৃশ্য, এমন মমতার মুহূর্ত, আর বাইরে চিল্লাচিল্লির আওয়াজ যেন এখানকার আবহ থেকে আলাদা এক জগৎ। চারিদিকে রাত ঘনিয়ে এসেছে, আকাশ জুড়ে জ্বলজ্বলে তারা। ঢাকার মধ্যে অর্ণবদের বাড়ি হওয়ার কারণে বিয়েটা রাতেই সম্পন্ন হয়েছে। বাড়ির চারপাশে আলো ঝলমল করছে, তবুও যেন কোথাও এক অদৃশ্য বিস্ময়তা জমে আছে। উৎসবের শেষ ভাগে সে প্রতিটি হাসির আড়ালে যেন লুকিয়ে আছে অশ্রু ভেজা বিদায়। তাহসিন এক পাশে দাঁড়িয়ে আছে, চোখ লাল হয়ে উঠেছে অনেক আগে। পাশে হৈমন্তী দাঁড়িয়ে আছে, স্পষ্ট বোঝা যায় কতটা বেদনার ভিতর দিয়ে তিনি যাচ্ছে। তাহসিন হৈমন্তীকে জড়ে ধরে কাঁদতে শুরু করে, যেন সেই জায়গাতেই সব কিছু বলে দিতে চাইছে। ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রতিশ্রুতি আর অব্যক্ত যন্ত্রণা। অর্ণব কাছেই দাঁড়িয়ে, মাথায় পাগড়িটা খুলে হাতে ধরে রেখেছে, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। তাহসিনের কান্না সহ্য করতে পারছে না সে, বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, যেন চুপ করে বলছে, ভাই শক্ত থাক। তাহসিন এবার মাকে ছাড়ে, হৈমন্তী চোখে পানি নিয়েই তাহসিনের মাথায় হাত রাখে। তারপর একে একে পরিবারের সবার কাছে গিয়ে যায় বিদায়ের জন্য। প্রতিটি আলিঙ্গন, প্রতিটি বিদায়ী বাক্য যেন জমে উঠেছে একটা ছোট্ট জীবনের হাজারো অনুভব। অবশেষেই তাহসিন এসে দাঁড়ায় ইচ্ছের সামনে। ইচ্ছে চুপচাপ দাঁড়িয়েছিল এতক্ষণ, তার কান্না যেন থামছেই না। তাহসিন এক হাত দিয়ে ইচ্ছের মুখটা তুলে নেয়, তারপর নিঃশব্দে নিজের বুকে টেনে নেয়। তাহসিন কিছু না বলেই চুপ থাকে কিছুক্ষণ, শুধু শক্ত করে জড়িয়ে রাখলো তার ছোট্ট বোনটাকে। ইচ্ছেও একইভাবে দুই হাতে তাহসিনকে আটকে ধরে, যেন বলছে, আর একটু থাকো আপু, আর একটু। তাহসিন নিচু গলায় ফিস ফিস করে, এবার যেতে হবে ছোট। ইচ্ছে কান্না গলায় জবাব দিল না, শুধু কেঁদেই গেল। তাহসিন বুঝলো এই মেয়েটা একটাও কথা বলবে না, কারণ বললে হয়তো কান্না থামানো যাবে না। আর কিছুক্ষণ চুপ থেকে তাহসিন বলে, আমার ভাইয়ের আমানত রক্ষা করবি ইচ্ছে। দুনিয়ার বুকে আসার আগে পর্যন্ত নিজের সম্পূর্ণ খেয়াল রাখবি, একটুও নিজের উপর অবহেলা করবি না। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হাসি সব যেন থাকে ঠিকঠাক। এইবার অর্ণব এগিয়ে আসে, হাতে ধরা পাগড়িটা চেপে ধরে বলে, তাহসিন গাড়ি রেডি, সময় হয়ে গেছে। তাহসিন শেষবারের মতো ইচ্ছের মাথায় হাত রেখে বলে, ভুল করছিস না ছোট, তোকে আমি বিশ্বাস করি। অর্ণব আরেকবার তাকায় তাহসিনের দিকে, তারপর ইনসার্ট গাড়ির দরজাটা খুলে দেয়। তাহসিন একবার পেছনে ফিরে তাকায়, মা বাবা, ইচ্ছে, ভাই বোনেরা সবাই একসাথেই দাঁড়িয়ে আছে।
গাড়িতে বসে তাসিন শেষবারের মতো হাত তোলে, তারপর আস্তে করে দরজা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট নেয়, মৃদু শব্দেই চলতে শুরু করে। একটু পরেই তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে ফাঁকা রাস্তায় ঢুকে পড়ে গাড়িটা। বিদায় শেষে পরিবারের সবাই এক এক করে ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছে লিভিং রুমে। নতুন অতিথি বিদায় নেওয়ার পর চারিদিকেই শান্ত। আলো আঁধারির মাঝে শুধু টিভির শব্দ ভেসে আসছে। কালকে বউ ভাত নিয়ে আলোচনা করছে দুই কর্তা, রফিক তালুকদার আর ইনায়েত সাহেব। পাশে বসে তাদের সহধর্মিনী সহ তৃণরা। অন্যদিকে ঈশিতা, ইচ্ছে আর রুহি বসেছে নিচু টেবিল ঘিরে। সামনে রাখা ডিমের ডেভিল, তারপর চিংড়ির চপ আর পানীয়র গ্লাস। টিভিতে চলছে পুরনো কোনো বাংলা সিনেমা, সবাই মন দিয়ে দেখছে। রুহি মাঝে মাঝে হাসছে, ঈশিতা ইচ্ছের দিকে তাকিয়ে বলছে, এই সিনটা দেখ, হুবহু তোকে লাগছে। ইচ্ছে হেসে হাত উঁচিয়ে ইশারা করে, চুপ কর তো, মা শুনলে ভাববে আমি নায়িকা হবার স্বপ্ন দেখি। এমন সময় হঠাৎই কলিং বেল বেজে ওঠে। শব্দটা এতটাই তীব্র নীরবতাকে কেটে দেয় যে সকলে এক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে থাকে। রফিক তালুকদার উঠে দাঁড়ায়, কিন্তু তার আগেই রাদিফ বলে। রাদিফ উঠে দ্রুত সদর দরজার দিকে এগিয়ে যায়। ভারী পায়ে দ্রুত এগিয়ে গিয়ে দরজার লক ঘুরিয়ে খোলে। দরজা খুলতেই রাদিফ থমকে যায়। তার চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল দৃশ্য। তালুকদার বাড়ির ঠিক সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে 15টিরও বেশি কালো গাড়ি। প্রতিটি গাড়ি চকচকে, একই ধরনের, যেন বিশেষভাবেই পরিকল্পিত। এই দৃশ্য দেখে রাদিফের মুখ গম্ভীর হয়ে আসে। তার চোখে বাড়ি স্থির হয় সামনে দাঁড়ানো ব্যক্তিদের দিকে। জ্যাকসন কোল, গম্ভীর কঠোর মুখ হয়ব, চোখে কড়া সিদ্ধান্তের ছাপ। কালো স্যুট পরা, মাথা নিচু করে সামান্য দাঁড়িয়ে, যেন অভিজাতটাকেও ঊর্ধ্বেও এক প্রহেলিকা। রাদিফ চিনে ফেলেছে তাকে এক নজরেই। এই মানুষটির সাথে পূর্ব পরিচয় রয়েছে, পেশাগত কারণে তাদের একাধিকবার সাক্ষাৎ হয়েছে। রাদিফ ধীর স্বরেই বলে ওঠে। এক মুহূর্তের জন্য কুল তাকায় রাদিফের দিকে, চোখে অদ্ভুত ধরনের এক চাপা অসহায়তা। কিছু বলার আগেই জ্যাকসন হাত তুলে ইশারা করে। সেই ইশারায় বাড়ির বাইরের একটি গাড়ি থেকে বেরিয়ে আসে দুজন কালো পোশাক পরা ব্যক্তি। তাদের কাঁধে একটি কফিন, কালো কাঠের উপরে মার্কিন পতাকার নকশা। দুই ব্যক্তি পেলে সেই কফিন এনে তালুকদার বাড়ির লনে রাখে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এক পাশে। রাদিফ কিছুটা পিছিয়ে যায়, কপালে ভাঁজ ফেলে কফিনের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। পিছনে ততক্ষণে তৃণ, তরুণ, দৌফ তিনজনেই বড়দের সামনে থেকে উঠে এসেছে। দরজার দিককার আলো আর বাড়ির লোকজনের কৌতূহল জাগে। ইনায়েত তালুকদার উঠে আসে এবার। দরজার দিকে তাকিয়ে থমকে যায়। সন্দেহ, উৎকণ্ঠা, অবাক। জ্যাকসন কোল এবার ধীরে এগিয়ে এসে বলে, আমি দুঃখিত, আমাদের প্রোটোকল ভেঙে আজ এখানে আসতে হয়েছে। ইংরেজিতে কথাগুলো এক শ্বাসে বলা শেষ করে জ্যাকসন কোল মুহূর্তের মধ্যে। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে, যেন তিনি এখন বিশাল সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ভাষণ দিবে সেইভাবেই নিজেকে প্রস্তুত করেছে। গড়গড় করে বলতে শুরু করে, ধূসর তালুকদার, বয়স 27, জন্মস্থান ঢাকা বনানী, পেশা পরিচালক, CIA, MIT থেকে কর্তৃকের সাথে AI সাইবার সিকিউরিটি, মাত্র 21 বছর বয়সে CIA এর স্পেশাল অপারেশন ইউনিট যোগদান। একের পর এক আন্তর্জাতিক সাইবার সন্ত্রাস ও পাচার চক্র ধ্বংসের মাধ্যমে নজর কাড়েন। 26 বছর বয়সে প্রেসিডেন্ট বিশেষ মনোনয়নে CIA ডিরেক্টর হন, ইতিহাসের সবচেয়ে কম বয়সী এবং প্রথম রাশিয়ান মার্কিন হিসেবে। ধূসর তালুকদার সম্প্রতি একটি গোপন রিপোর্ট পান। বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আন্তর্জাতিক নারী ও মাদক পাচার চক্র, যার মূল ঘাঁটি ইউরোপ ও কক্সবাজারে। CIA এর তথ্য অনুযায়ী এই চক্রে জড়িত কিছু প্রাক্তন সেনা অফিসার, রাজনীতিক এবং আন্তর্জাতিক চোরা কারবারি। এই চক্রের নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র 3টি শহর ও বাংলাদেশ 4টি জেলা জুড়ে বিস্তার। তারা বাংলাদেশে আসার মূল লক্ষ্য ছিল অভিযান চালানো, তবে পরপর কয়েকবার চেষ্টায় তিনি গ্যাং লিডারকে ধরে সক্ষম হলেও পরে জানতে পারেন আসলে দাবার চাল আমেরিকা থেকে দেওয়া হয়েছে। যাদের আটক করা হয়েছিল সে ছিল দাবার এক অংশ। এই জন্য তাদের দ্রুত CIA এর ফিরতে হয়
ওনার 6 মাসের ছুটি ক্যান্সেল করে। ধূসর তালুকদারের নেতৃত্বে নিউ জার্সি ও বনানীতে গোপন অভিযান চালানো, হ্যাকার টিম দিয়ে পাচার চক্রদের ব্যাংক ট্র্যাক এবং মেসেজ ট্র্যাক করে উদ্ধার হওয়া নারীদের পুনর্বাসন ও চক্রের প্রধানদের আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করা। মিশন সাকসেসফুল হওয়ার শেষ পর্যায়ে সন্ত্রাসী হামলায় আমাদের থেকে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আবারও অভিযানে তার বিকৃত বডি উদ্ধার করা হয়ে পেরেছি। জ্যাকসন কোল নিচু গলায় বলে, তাকে শেষবার ডোন ফিডে দেখা যায় অপারেশনের এলিডে টিম থেকে ঢাকার আগে। এরপর বিস্ফোরিত শব্দ। আমাদের লোক 6 ঘন্টার পর তার বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। জ্যাকসন একে একে সামনে এগিয়ে দেয় ধূসরের ফাটা জামার একাংশ, পড়ে যাওয়া ধূসরের ব্লুটুথ মোবাইল ফোন, কয়েকটা সুরক্ষা ফাইল। কোলের চোখে কোনো আবেগ নেই, গলায় কেবল কর্তব্যের সুরকতা। ইয়াং এমন একজন দক্ষ মানুষকে হারিয়ে আমরা শোকাহত। সম্মানের সাথে আমরা তাকে বিদায় জানাতে এসেছি এবং অপারেশনের সাকসেসফুল হওয়া উচ্চ মর্যাদা তার শোক কার্যক্রম সম্পূর্ণ করা হবে। ঘরের ভেতরে হঠাৎ করেই যেন গা ছমছমে নিস্তব্ধতা নেমে আসে। বাতাস ভারী হয়ে উঠেছে, নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন কানে বেঁধে। চারিপাশের আলো নিভু নিভু, নরম হলুদ রোদের বদলে এখন সেখানে জমে আছে শীতল ছায়া। জ্যাকসন কোল আবার বলে ওঠে, তিনি চাইতেন তার কর্মস্থল গোপন থেকে সবার চোখের আড়ালে তিনি দেশের সেবা করবেন। তবে শেষ পর্যায়ে এসেই আমরা তার কথা মানতে পারছি না। আমাদের মাফ করবেন, আমরা শোকাহত। রাজীব পিছনের দিকে এক পা টলতে টলতে সরে আসে। শরীর কাঁপছে হালকা তালে, ঠোঁট ফাঁক হয়ে আছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এমন নিষ্ঠুর বাস্তবতা সে মেনে নিতে পারছে না। সে সব কিছু জানতো, ধূসরকে বারণ করার সত্ত্বেও সে নিজের দায়িত্ব থেকে পিছু হটেনি। ট্রেনু 2 হাত মুখে চাপা দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনে, চোখে অনিশ্চয়তা আর আতঙ্ক জমে গেছে। তনু চিৎকার করে ওঠে, ইয়া মাহবুদ, ওর তো ফেরার কথা ছিল, কেন এমন করলো ধূসর, কেন? তৌফ এক নিঃশ্বাসে সামনে এগিয়ে দেয়ালে ঘুষি মারে। দেয়ালের চুন খসে পড়ে এক ফোঁটা রক্তের মতো। গলা কাঁপে রাগে, কষ্টে। ওই এমন করে যেতে পারিস না ভাই, তুই কথা দিছিলি, তুই বলেছিলি তুই আসবি, তাহলে কেন চলে গেলি? বলেই তৌফ কেবল বাচ্চাদের মতো কেঁদেই ওঠে। রাদিফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক কোণে, দেয়ালে ঠেস দিয়ে তাদের ভারসাম্য রেখেছে। 2 কাঁধ কেঁপে উঠেছে ধীরে। রাদিফের চোখে প্রথমবারের মতো দেখা যায় এক ফোঁটা নীরব অশ্র, না বলা যন্ত্রণার, অচল শূন্যতার অশ্র। তাদের বন্ধুত্বের প্রথমবার কারোর কান্না এতটা নিঃশব্দ, অথচ এতটা বিকট হয়ে বাজে ঘরের চারপাশে। 5 বন্ধুর একসাথে বড় হওয়া, ধূসরের কথা দিয়েছিল ফিরে আসার, তার অনাগত বাচ্চা, সব কেমন মাথার মধ্যেই রাদিফের যন্ত্রণা দিতে শুরু করে। হৈমন্তী হঠাৎ করে ছিটকে পড়ে যায় ফ্লোরে। ধূসর! একটানা হৃদয় বিতারক চিৎকারে কেঁপে ওঠে ঘরটা। রোকসানা তাড়াতাড়ি ছুটে এসে হৈমন্তীকে ঝাপটে ধরে, কিন্তু ততক্ষণে চোখে তার কোনো হুঁশ নেই। পুরো শরীরটা কাঁপছে, বুক ফেটে কান্না উঠে আসছে। আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন আল্লাহ, ধূসরকে ফেরত দিন। হৈমন্তীর বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ে নিস্তব্ধ পরিবেশে। রোকসানা ও নীরবের অশ্রু বিসর্জন দিতে থাকে। মেয়েটা মা হতে চলেছে, আত্মসর নেই, মাথা শূন্য হয়ে পড়ে তারও। অন্যদিকে ইনায়েত তালুকদার দাঁড়িয়ে আছে চুপচাপ, পাথরের মতো, চোখে কোনো পানি নেই। তবু তার চাহনি পানির চেয়েও ভারী। নিঃশব্দে ঠোঁট নড়ে, যেন নিজেকেই বলছেন। ঈশিতা আর রুহি ছুটে এসে লনের মাঝে রাখা কফিনের পাশে বসে পড়ে। না 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 ভাইয়া, এমন না ভাইয়া, না, আমাদের ভাইয়া বেঁচে আছে, তার কিছু হয়নি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অঝরে। দম আটকানোর সেই কান্নায় কাঁপে বাতাস। তবে সব কিছুর মাঝে ঘরের এক কোণে ইচ্ছে দাঁড়িয়ে, নিস্তব্ধ, স্থির, নিথর। চোখে এক ফোঁটাও পানি নেই, গাল ঠান্ডা, ঠোঁট আঁটো বন্ধ। ইচ্ছে কাঁদছে না, চিৎকার করছে না, কোনো শব্দ করছে না, শুধু দাঁড়িয়ে আছে।
একটি পাথরের মতো, যেন ধূসর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারও সব থেমে গেছে। জীবনের গতিপথ, অনুভব, শব্দ সব বন্ধ হয়ে গেছে। চোখের সামনে বারবার ধূসরের শেষ কথা ভেসে আসছে। আমার অস্তিত্ব যেখানে থাকবে আমি সেখানে না এসে পারি। অ্যাপোলো হসপিটালের 3rd ফ্লোর পুরোপুরি সামরিক বাহিনীর দ্বারা ঘেরা। প্রতিটি কর্নারে ও করিডোরের প্রতিটি ধাপ সশস্ত্র প্রহরা। কেউ যেন এক চুলো এদিকে ওদিকে হতে না পারে এমন সতর্কতায় পা ফেলেছে সবাই। আলো আধারিতে ভেজা করিডোরের ভেতর দিয়ে তালুকদার বাড়ির সদস্যরা একে একে দৌড়ে এসে থেমে দাঁড়ায় অপারেশন থিয়েটারের ঠিক আগেই। কেউ কোনো কথা বলছে না, শুধু হৃদস্পন্দনের শব্দ যেন কানে বাজে, তীক্ষ্ণ, টানা টানা, অজানা আশঙ্কার পরিপূর্ণ। তৃণ, রাদিফ আর তৌফ আগে এগিয়ে যায়, বাকিরা একটু দূরেই দাঁড়িয়ে পড়ে। তাদের চোখ এখন স্থির হয়ে আছে একদিকে। ওটিতে আলো জ্বলছে, দরজা বন্ধ। তার সামনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে একজন, লেফটেন্যান্ট কর্নেল মৃন্ময় আবরার। লোকটার বয়স আন্দাজ করা যায় না সহজে। মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা স্থির দৃঢ়। ত্বক শ্যামলা, চোখ দুটি হাওয়া মেশানো ধুলোয় ঢাকা যুদ্ধক্ষেত্রের মতো। শান্ত, কিন্তু সে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গড়ন অসম্ভব বলিষ্ঠ, সামরিক কাঠের ইউনিফর্মে যেন এক অপার কর্তৃত্ব ছড়িয়ে আছে তার চারপাশে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে রাখা, কাঁধে বাংলাদেশের পতাকা গাঁথা। ইউনিফর্মে হালকা আলো পড়লে যেন লোহার মতো কঠিন লাগে দেখতে। রাজীব নিঃশব্দে এগিয়ে যায়, সামনে দাঁড়ায়। ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ের দিকে এক ঝটকায় স্যালুট করে সম্মান জানানোর জন্য। মৃন্ময় সামান্য একবার চোখ সরিয়ে তাকায় রাদিফের দিকে। মুখে কোনো আবেগ নেই, কেবল গম্ভীরতা। চোখে যেন একেবারে স্ক্যান করে নেয় রাদিফকে। উৎসাহ, শ্রদ্ধা আর কৌতূহলে সব কিছু। তারপর ডান হাতটা সামান্য বাড়িয়ে দেয়, শুধু সৌজন্যতা রক্ষার জন্য। তালুকদার বাড়ির বাকিরা এতক্ষণে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কারোর মুখে কোনো কথা নেই। কে এই মানুষ যার সামনে রাদিফ নিজের সম্মান জানালো? কে এই লোক যার উপস্থিতিতে সামরিক বাহিনীর মতোই কাঠিন্য ছাপাচ্ছে চারিপাশে? তবে মৃন্ময় এখনো চুপ, এখনো দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের দরজার দিকে মুখ করে। চোখ আটকে আছে সেখানে, যেন সে জানে ওর ভিতরে কি চলছে, যেন ওর চোখ দুটো আর 5টা সাধারণ চোখ নয়, যেখানে অপেক্ষা করছে সিদ্ধান্ত, প্রতিজ্ঞা আর হয়তো মৃত্যু। মৃন্ময় আর আশেপাশে থাকা কেউ সাহস পাচ্ছে না তাকে কিছু বলার, এমনকি রাদিফও নয়। হৈমন্তী কাপা হাতে মুখ ঢেকে বসে পড়েছেন সোফায়। আর মৃন্ময় এখনো দাঁড়িয়ে, এক হাতে কোমর পকেটে, আরেক হাত পেছনে বাঁধা, চোখে পলক নেই। অপারেশন থিয়েটারের দোরগড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটার শরীর ভাষায় যেন বলে দিচ্ছে, ভুল করেছ। যদি আমার কাউকে ছেড়ে থাকো তবে হাসপাতাল নয়, কবর খোঁড়ো নিচে নিচে। গলার কাছে ধুপুক করছে ইচ্ছে হৃদস্পন্দন। ইচ্ছে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে, চোখে এক ধরনের স্থির সংকল্প, অথচ ভেতরে তোলপাড়। ইচ্ছে চিনে ফেলেছে মৃন্ময়কে। তালুকদার বাড়িতে ধূসরের সাথে এসেছিল, পরিচয় দিয়েছিল বন্ধু নামে। কিন্তু ইচ্ছে জানে এই লোকও সাধারণ কেউ নয়, ধূসরের মতোই এলিট ইউনিটের কেউ। ওদের চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, চারপাশে তাকানোর ধরন সবই বলে দেয় এরা কি ধরনের মানুষ। মৃন্ময় তখনও দাঁড়িয়ে পকেটে হাত গুজে। ইচ্ছের উপস্থিতি টের পেয়ে মুখ ফিরিয়ে তাকায় মেয়েটার দিকে, চোখে স্পষ্ট প্রশ্ন, কিছু বলবে? ইচ্ছে থেমে যায় একদম সামনে এসে। বুকের মাঝে কি দম আটকে যাচ্ছে। কাঁপা গলায় বলে ওঠে, বেঁচে আছে? এক মুহূর্তের নিঃশব্দ। তারপর মৃন্ময় হালকা মাথা নাড়ায়, চাহনিতেই কোনো নাটকীয়তা নেই। চোখ নামিয়ে মাথা নিচু করে ইঙ্গিতে বলে, হ্যাঁ বেঁচে আছে। ইচ্ছে যেন আচমকা হাফ ছেড়ে বাজে, বুকের ভার খুলে যায় হঠাৎই। আর দাঁড়িয়ে থাকতে পারে না, ধপ করে ফ্লোরে বসে পড়ে। দুই হাতের আঙুল ঝরিয়ে ধরে রাখে চুপচাপ, মাথা নিচু, চোখ বন্ধ, নীরবে শুধু নিজের ভিতরের ঝড়কেই আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। মৃন্ময় তাকিয়ে থাকে মেয়েটার দিকে, তার চোখে আজ অদ্ভুত শান্তি। মনে পড়ে যায় সেই প্রথম দিনটার কথা। তালুকদার বাড়িতে হাতে একটা ছোট্ট খরগোশ ছিল মেয়েটার। কি এক অকারণেই তার ওপরে চড়াও হয়েছিল, ঝগড়া করেছিল। আর আজ এই মেয়েটা তার সামনে এসে সোজা জিজ্ঞেস করলো, বেঁচে আছে? এভাবে কেউ ভাবে? এমন নির্ভীকভাবে কে এসে এক অফিসারের সামনে দাঁড়িয়ে বাঁচা মরার হিসেব চায়? উঁচু পেটটা ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইচ্ছে রোকসানা তালুকদারের সঙ্গে। মেয়েকে কোনোভাবেই একা ছাড়া যাবে না।
রোকসানার চোখে মুখে স্পষ্ট সেই ভাবনা। বাড়ির কেউ ইচ্ছেকে এক চুলো নড়তে দেয় না, নজর রাখে সবসময়। এতে ইচ্ছে বিরক্তিতে গাল ফুলিয়ে রাগ করে বসে থাকে, আবার কখনো কখনো লজ্জাও পায় বেশ। 9 মাস চলছে। এই সপ্তাহে ডেলিভারির ডেট দিয়েছে তাসিন। তবে মজার ব্যাপার হলো, ইচ্ছের যখন মাত্র 4 মাসের গর্ভাবস্থা শুরু, তখন থেকেই পেট অনেক বড় হতে শুরু করেছে স্বাভাবিকের চেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেটের আকার আরও বাড়তে থাকলে বাড়ির সবাই এক প্রকার জোর করেই আল্ট্রাসোনোগ্রাফি করার অজানা আশঙ্কায়। তবে জানা যায় 1 জন নয়, 2 জন নতুন সদস্য আসতে চলেছে তালুকদার বাড়িতে। ইনায়েত সাহেব এই খুশিতে পুরো এলাকা এবং হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন, যা নিয়ে পুরো এলাকায় গল্প হয় এখনও। সে কি কাণ্ড! এই সুখবর শুনে বাড়ির সবাই উচ্ছ্বাসে মেতে ওঠে, কিন্তু ইচ্ছের মুখে দুশ্চিন্তার ছায়া লেগে থাকে। তাও সুখের মাঝে উদ্বেগ আর বিশ্বাসের ভবিষ্যতের অনিশ্চয়তা মিশে আছে। লিভিং রুমে তাসিন বসে আছে, পেটটা একটু একটু করে উঠে এসেছে। তাসিনও প্রেগনেন্ট, প্রায় 1 মাসের মতো। পাশেই সোফায় বসে আছে অর্ণব, একটু দুশ্চিন্তায় মোড়ানো চোখে বারবার তাসিনের দিকে তাকাচ্ছে, আবার ফোনের স্ক্রিনে সময় দেখে নিচ্ছে। তাসিন অর্ণবের হাত চেপে ধরে আছে, কিন্তু মুখে স্পষ্ট চিন্তার রেখা। ঠিক সেই সময়ে রোকসানা এসে হাজির হয় পাশে ইচ্ছেকে নিয়ে। সাদা পাথর চুল, ওভার সাইজ সালোয়ার, একদম সাজানো ইচ্ছে, চুল খোপা, মুখটা থমথমে। সেই আগের চঞ্চল ইচ্ছেকে যেন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রোকসানা ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, সবাই গাড়িতে উঠেছে, আমাদেরও যেতে হবে। তাসিন উঠে আসে, ইচ্ছের হাত ধরে বলে, কেমন আছিস পাখি? কোথাও ব্যথা হয় তোর? ইচ্ছে মাথা নাড়িয়ে না জানায়। অর্ণব তখন পাশ থেকে বলে, তাহসিন, ওকে নিয়ে বাইরে চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। তাসিন ইচ্ছের কাঁধে হাত রাখে, এক ঝলক চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে, কিছু না বলে পাশে এসে দাঁড়ায়। ইচ্ছে নীরবে তাসিনের সাথে দরজার দিকে এগিয়ে যায়। বিগত 9 মাস ধরে ধূসর হাসপাতালের বেডেই পড়ে আছে, নিঃশব্দ এক যুদ্ধের মধ্যে, চোখ বন্ধ, নিঃশ্বাস চলমান, অথচ প্রাণটা যেন সীমানার ধারে দাঁড়িয়ে থাকে প্রতি মুহূর্তে। নির্জীবভাবে পড়ে আছে কোমায়। ডাক্তার বলেছে যে কোনো দিন, যে কোনো সময়, আজকাল অথবা আরও 1 বছর। এই নিশ্চয়তায় প্রতিদিন ধূসরকে ঘিরে রাখে। অপারেশন সাকসেস হলেও ধূসর কোমাতে রয়েছে মাসের পর মাস ধরে। মাথায় আঘাত পাওয়ার জন্য স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথার ভেতরে রক্ত জমাট বেঁধেছে। বাইরের কোনো কিছুই মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হতে থাকে, যার ফলে ধূসর অনির্দিষ্ট সময়ের জন্য কোমায়। রোজকার মতো আজও ধূসরের কাছে যাচ্ছে ইচ্ছে, তার অশুভ পুরুষকে দেখতে, একটু ছুঁতে। 9টা মাস নিজের সাথে নিজে লড়াই করেছে ধূসর, হয়তো তার অনাগত বাচ্চা আর তার ঘুড়ির জন্য। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সূর্যের আলো কাচের গায়ে পড়ে যেন একরাশ তাপ ছড়িয়ে দিচ্ছে ভেতরটায়, কিন্তু গাড়ির ভেতরে তেমন গরম নেই, এসি অন করা। ধূসর নেই, তবুও ইচ্ছের প্রতিদিনের খেয়াল করা বন্ধ হয়নি। গত 9 মাসে একটা দিনও বাদ পড়েনি, কিন্তু আজকাল শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ইচ্ছের। এজন্য বেশ কয়েকদিন হাসপাতালে যেতে পারেনি, এজন্য আজকে যাচ্ছে। আগে সেই ছটপটে ইচ্ছে আর এখনকার মলিন ক্লান্ত ইচ্ছের মাঝে আকাশ পাতাল যেমন তফাৎ। জগৎ সন্তান গর্ভে ধারণ করা মানে শরীরের প্রতিটা কোষ যেন প্রতিনিয়ত যুদ্ধ করছে। পেটটা ভালোই উঁচু, গাল দুটো ফুলে আছে, কিন্তু সেই ফুলে ওঠা গালের মধ্যে যেন এক অনন্য মমত্বের দীপ্তি ছড়িয়ে আছে। মাতৃত্ব যেন ইচ্ছেকে আরো সুন্দর করে তুলেছে। তাসিনের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইচ্ছে। কপালের ঘাম জমেছে গরমে, এসি অন করা সত্ত্বেও। অপরদিকে অর্ণব সাবধানেই ড্রাইভ করে, একটুও ঝাঁকুনি যেন না লাগে। হুট করেই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেডলাইটে সারি ভেসে ওঠে। যানজট, গাড়ি আটকে পড়ে। সময় গড়িয়ে যায়, 30 মিনিট কেটে গেছে। গাড়ি নড়ানোর যেন নামই নেই। বাইরের গরম যেন গাড়ির ভেতরটা কেউ জ্বালিয়ে দেয়। তাসিন জানালার কাজ একটু নামিয়ে দেয় যাতে বাতাস ঢুকতে পারে, কিন্তু হঠাৎই টের পায় ইচ্ছের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে হাঁপাতে শুরু করে, বুকের ভিতরে বাতাস আটকে গেছে। ইচ্ছের শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেছে। তাসিন এক ঝটকায় সামনে ঝুঁকে বাকি জানালাগুলো খুলে দেয়। ইচ্ছেকে সামনের দিকে ঠেলে ধরে বলে, ইচ্ছে, একটু গভীর নিঃশ্বাস নে প্লিজ, আর একটু। কিন্তু এর মধ্যেই তাসিনের চোখে পড়ে সিটের নিচে ভিজে গেছে, পানি ভেঙেছে ইচ্ছের লেবার পেন। আপু,
ইচ্ছে কাপা স্বরে গুঙ্গিয়ে ওঠে, ব্যথা হচ্ছে, অনেক ব্যথা। শিট। তাসিন মুখ চেপে ধরে, ভয়ে সে গলা জড়িয়ে ধরেছে যেন। ইচ্ছে ডান হাতে পেটটা চেপে ধরে, মুখটা কুঁচকে উঠেছে তীব্র ব্যথায়, কষ্টে কেঁপে কেঁপে ওঠে শরীর। অর্ণব, গাড়ি চালাও, এভাবে হোক বের হতে হবে এই জ্যাম থেকে। চিৎকার করে ওঠে তাসিন। ড্রাইভিং সিট থেকে অর্ণব ঘাড় ঘুরিয়ে বলে করে, ইসের তো 3 দিন পর ডেট ছিল। তাসিন এক ঝটকায় ঘুরে তাকায় অর্ণবের দিকে, গলার স্বর থমথমে করে কেঁপে ওঠে। স্বাভাবিক অর্ণব, এটা নর্মাল, কিন্তু এটা টুইন কেস, এভাবে কিছুতেই ডেলিভারি সম্ভব না। তোমাকে রাস্তাটা ফাঁকা করতে হবে যেভাবে হোক। ইচ্ছে হঠাৎ চিৎকার করে ওঠে, ব্যথা যেন অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে, শরীরটা টানটান হয়ে উঠেছে। হাত দিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে ইচ্ছে ব্যথায় ততক্ষণে কাঁদতে শুরু করেছে ইচ্ছে। আমি আমি পারছি না। তাসিন সঙ্গে সঙ্গে ইচ্ছেকে ধরে ফেলে, এক হাত দিয়ে মাথাটা বুকে টেনে নেয়, আরেক হাত দিয়ে পেটের উপরে আলতো চাপ দেয়। কিছু হবে না, আমি আছি, আরেকটু সহ্য করো পাখি। আল্লাহকে মনে মনে ডাকে তাসিন। এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, এইখানে জ্যামে আটকে। তবে হঠাৎ অলৌকিকভাবে জ্যাম খুলে যায়। অর্ণব দ্রুত গিয়ার চেঞ্জ করে, গতি বাড়িয়ে দেয়, আর তাসিন গাড়ির জানলা দিয়ে এক হাত বাইরে রেখে এমার্জেন্সির সংকেত দিতে থাকে পথচারীদের। সবাই যেন বোঝে এই গাড়ির ভিতরে একজন মা লড়ছে তার সন্তানের জন্য, আরেকজন পুরুষ লড়ছে সময়ের বিপক্ষে হসপিটালের বেডে শুয়ে। 4th ফ্লোরের নিস্তব্ধ কেবিনটাতে নিস্তব্ধতা যেন চেপে ধরেছে পুরো। ধূসর বিছানায় পড়ে আছে নির্জীবভাবে নিস্পন্দন। গত 9 মাস ধরে কোমায় থাকা ধূসরের মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো বন্ধ, মুখে মলিন ছায়া। আগে সেই তীক্ষ্ণ চাহনি, পুরুষালী দৃঢ়তা কোথাও নেই, এখন শুধু নিশার বোবা একটা শরীর। ধূসরের ডান হাতটা শক্ত করে ধরে বসে আছে তৃণ, 2 চোখে পানি চিকচিক করছে। ধূসর, চোখ খুল প্লিজ। ইচ্ছে ভীষণ সংকটে, অবসানের ঘরে তোর বাচ্চাদের জন্য লড়ছে ভাই। ওর যে এখন তোকে দরকার, একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে তোকে দরকার ধূসর। কথা থেমে যায় এক মুহূর্ত, তৃণের গলা ভেঙে আসে, শ্বাস আটকে যায় বুকের ভিতরে। তৃণ হাতের মুঠোয় আরো শক্ত করে ধূসরের হাত চেপে ধরে। বিছানার পাশে বসে থাকা অবস্থাতেই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, তুই না বলতি ধূসর তুই কোথাও থাকিস না যেখানে ইচ্ছে নেই। এখন ও তো মৃত্যুর দ্বার গড়ায়, আর তুই এখানে পড়েই থাকবি। তুই না বলতিস ওর স্পর্শ না পেলে তোর নিঃশ্বাস থেমে আসে, এখন উঠবি না? ধূসর তখনও নিশ্চোখ, নিস্পন্দন, চোখের পাতা নড়েও না। তৃণের চোখের পানি চুপ করে পড়তে থাকে ধূসরের হাতে, ঠান্ডা সাদা চাদরের উপরে ছোপ ফেলে। তৃণও ফুপিয়ে ওঠে, এবার আর ধরে রাখতে পারে না, গলার কাঁপুনিতে স্পর্শ হয়ে ওঠে বেদনা। উঠ ভাই, ইচ্ছের জন্য উঠ, আর কত ঘুমিয়ে থাকবি? তোর ঘুড়ি যে হাসে না, মাস ধরে খায় না, ঘুমায় না, সারাদিন তোর নাম করে, তোকে চায় শুধু তোকে। তৃণর কণ্ঠ রুড়ো হয়ে আসে, চোখ বেয়ে নেমে আসে কষ্টের পানির ঢল। বুকের ভেতরে জমে থাকা অজস্র চাপা কান্না যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায় এক মুহূর্তে। এখনো উঠবি না? তোর অনাগত সন্তানের মুখ দেখবি না? কি বলে ছেলেরা কাঁদে না? এই যে কেবিনে এখন কাঁদছে তৃণ, একজন বন্ধু হয়ে, একজন ভাই হয়ে, একজন নীরব সাক্ষী হয়ে, তার ছোট বোনের মতো ইচ্ছের জন্য, আর সেই মানুষটার জন্য যে একসময় শুধু বলতো, আমার ইচ্ছে যেখানে থাকবে আমি সেখানে না থেকে পারি। কিন্তু আজ সেই ধূসর চোখ, আজ তার ঘুরে উঠছে না আকাশে। অন্যদিকে সি সেকশনের জন্য ইচ্ছেকে ওটিতে ঢুকানো হয়েছে। তালুকদার বাড়ির সকল সদস্য, এমনকি মির্জা বাড়ির লোকজনও একত্র সেখানে। চোখে মুখে উদ্বেগের ছায়া, ঠোঁটে নামহীন প্রার্থনা। হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধুই নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরের শব্দ যেন এই উৎকণ্ঠার ভার আরও বাড়িয়ে দেয়। রোকসানা অস্থির পায়ে ওটির সামনে পায়চারি করছে, কাপা ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, তার মেয়ে আর বাচ্চাটা যেন সুস্থ থাকে। তৌফ, জয়, রাদীপ সবাই এক এক কোণে দাঁড়িয়ে একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। কেউ কারোর সামনে দুর্বলতা দেখাতে চাইছে না, অথচ সবার বুকের ভিতরটা বিস্ফোরণ ঘটছে।
কিছুক্ষণের ভেতরে দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার, ভদ্রমহিলা সহ দুটি নার্স সদ্য জন্মানো নবজাতক দুটিকে কোলে করে সকলের সামনে এনে বললেন। সফেদ কাপড়ে মোড়া দুই প্রাণকে কোলে নিল ধূসর। ক্যালেন লাগানো হাতে দুইটি প্রাণকে নেওয়ার বেগ পোহাতে হয় ধূসরকে। পাশে থেকে রোকসানা তালুকদার এগিয়ে আসেন, কোল থেকে একজনকে নিজের কোলে নেন। ছোট্ট মুখ, খোলা চোখ, লাল লাল ঠোঁট, ছোট্ট হাত দুটি মুঠো করে তাকিয়ে আছে বাবার দিকে। ড্যাবড্যাব চোখে তাকিয়ে দেখছে তার বাবাকে। ধূসরও মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়ের দিকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল। তার আবদ্ধ ঘুড়ি তাকে না জানিয়ে কত বড় অঘটন ঘটিয়েছে, যদিও তা পরম সুখ। ধূসর মুখ নামিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার সারা তালুকদার ধৃতি।